নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা রেগুলার প্রত্যেকে আমাদের ভিডিওটি যে আমাদের চ্যানেলে ফলো করেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের মধ্যে থেকে, দর্শক বন্ধুদের মধ্যে থেকে ইউটিউব এবং ফেসবুকে বেশ কিছু দর্শক বন্ধু আমাদের রঙিন মাছের বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে আপনারা বিভিন্ন প্রশ্ন করেছেন। তার উপরে আজকে কিছু ভিডিও আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আর একটা যেটা হচ্ছে, এবছর ঠান্ডাটা কিন্তু খুব আগেই পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি বিদ্যুৎও পরে আসবে, আমরা দুজনে কিন্তু শীতের পোশাক অলরেডি পরে নিয়েছি। আজকে আমরা ভিডিওটা করছি নভেম্বরের 16 তারিখ। তা শীতটা কিন্তু খুব ভালো মতো আমাদের কৃষ্ণনগরে কিন্তু অনুভূত হচ্ছে। কৃষ্ণনগরের মোটামুটি টেম্পারেচার এখন রাতের দিকে প্রায় 14, 15, 16 এরকম মোটামুটি থাকছে। রাতের বাইরের টেম্পারেচার বলছি। মানে এতটা ঠান্ডা এত তাড়াতাড়ি যে পড়ে যাবে কোনোবারই কিন্তু এরকম পড়ে না। এই যে ঠান্ডাটা, এটা আমরা মোটামুটি ডিসেম্বরের 15 তারিখ থেকে আমরা পেয়ে থাকি। এইবার সেটা অন্তত 1 মাস আগে ঠান্ডাটা পড়েছে। এইবার এই রকম শীতে আপনারা কিভাবে আপনাদের যে অ্যাকোরিয়ামের রঙিন মাছ তাদেরকে কিভাবে সুস্থ রাখবেন, অ্যাকোরিয়াম কিভাবে রাখবেন, তা এই শীতকালে রঙিন মাছ পালনের ওপর আমার অলরেডি ভিডিও গত বছর দেওয়া রয়েছে। আপনাদের মধ্যে থেকে বেশ কিছু দর্শক বন্ধু তাও জানতে চেয়েছিলেন যে দাদা যদি আর কিছু টিপস আপনি বলতেন। গতবারের ভিডিওটা আমরা প্রত্যেকেই দেখেছি, তাও যদি কিছু আর কিছু টিপস আপনি দিতেন। তা আজকে ভিডিওর মাধ্যমে এই শীতকালে যেহেতু এবার খুব দ্রুত পড়ে গেল, কি করলে ভালো হয় এবং কিভাবে আপনারা আপনাদের রঙিন মাছকে সুস্থ রাখতে পারেন তার উপরে কিছু জানাবো। আর বেশ কিছু দর্শক বন্ধু আপনারা আমাদের চ্যানেলে যে কমেন্টগুলো করেছেন, যে যে বিষয়ের ওপর আপনারা জানতে চেয়েছেন, সেই দর্শক বন্ধুদের প্রশ্নগুলো একটু আপনাদেরকে জানাচ্ছি কি কি দর্শক বন্ধু জানতে চেয়েছেন। প্রথম হচ্ছে, আমার নামেই ভদ্রলোকের নাম সোমনাথ বোস। সোমনাথ বোস ইনি যেটা জানতে চেয়েছেন, সোমনাথ বাবু, আমি আপনার কোনো ভিডিও মিস করি না, আর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার। আপনার কাছে একটা আবদার করে বলছি, একটা ভিডিও করুন হোমমেড ফ্রোজেন ব্লাডওয়ার্মসের ওপরে বিশদ তথ্য নিয়ে, ধন্যবাদ। এবং হোমমেড ফ্রোজেন টিউবিফ্লেক্সের ওয়ার্মের ওপরে, মানে সোমনাথ বোস বাবু উনি জানতে চাইছেন যেটা যে হোমমেড ফ্রোজেন ব্লাডওয়ার্মস, মানে আমরা যে ব্লাডওয়ার্মস খাওয়াই এবং যেটা আমরা টিউবিফ্লেক্স বা কেঁচো খাওয়াই, এটার যে ফ্রোজেন ভার্সন যেটা বাড়িতে আমরা তৈরি করি, সেটাকে কিভাবে তৈরি করব এবং কিভাবে ব্যবহার করব অ্যাকোরিয়ামে, সেইটার উপরে ডিটেলস একটা ভিডিও চেয়েছেন। আমি ওনাকে হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবেও কমেন্ট আপনি করেছিলেন, আপনাকে বলেছিলাম যে ভিডিও বানিয়ে দেবো। আজকে না হলেও, এই ভিডিওতে না হলেও নেক্সট ভিডিওতে অবশ্যই বানিয়ে দেবো। আচ্ছা, আর পরবর্তী কে কি প্রশ্ন করছেন। একজন হচ্ছে শুভদীপ কিরণ, ইনি কোশ্চেন করেছেন, দাদা সল্ট নিয়ে একটা ডিটেলস ভিডিও চাই। এই ভিডিওটা আমার মানে এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বুঝলেন? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সল্টের উপরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই। আর সল্ট হচ্ছে এমন একটা জিনিস আমাদের অ্যাকোরিয়ামে কিন্তু খুবই অত্যাবশ্যক। সল্ট হচ্ছে আপনার অ্যাকোরিয়ামে আপনাদের ট্রিটমেন্টের ক্ষেত্রেও এবং নর্মালি জল পরিবর্তন করলেও আমরা অ্যাকোরিয়ামে কিন্তু সল্ট ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই জানি না কোন ধরনের সল্ট আমরা, কোন ধরনের লবণ ব্যবহার করব, অনেকের মধ্যে ঠিক কনসেপ্টটা নেই। এই একটা খুব ভালো আমার মনে হচ্ছে কোশ্চেন। আরেকজন যেটা, এটা একটা ইউটিউব পার্টিকুলার একটা চ্যানেল থেকে কোশ্চেনটা এসছে, এডি ইলেকট্রনিক্স। চ্যানেল হোল্ডারের নেম আমি বলতে পারবো না, আমার এখানে যে নামটা উঠেছে আমি সেটাই বললাম, এডি ইলেকট্রনিক্স। এই চ্যানেল থেকে বলছে, দাদা বলছি একটু স্পঞ্জ ফিল্টার ও পাওয়ার ফিল্টার সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেবেন, তাহলে আমরা আমার একটু জানতে সুবিধা হবে কোনটা কিভাবে কাজ করে। মোটামুটি এইগুলো কোশ্চেনগুলোকে আমরা সিলেক্ট করেছি, তাই এই কোশ্চেনগুলোর উপরে আমরা ধীরে ধীরে আমাদের যে আপনাদের যে কোশ্চেন তার উপরে আমরা ভিডিও বানাবো। আরেকজন দর্শক বন্ধু, তিনি বাংলাদেশ থেকে কমেন্ট করছেন, বাংলাদেশ থেকে দেখি আপনাদের ভিডিও। আপনাদের একটা ভিডিও ছিল 45 মিনিটের, 36, 18, 18 সাইজ অ্যাকোরিয়াম। ওটা দেখে আমি সেম সাইজের অ্যাকোরিয়াম বানিয়েছি বাসায় একাই, অনেক ভালো হয়েছে। এখন একটা প্রশ্নের উত্তর চাই, আগামী কত বছর পর এই ট্যাঙ্ক পুনরায় সিল করা লাগবে? নর্মালি
কত বছর ভালো থাকবে সিলিকন? বাংলাদেশ থেকে আপনি দেখছেন, আপনাকে অশেষ ধন্যবাদ যিনি কমেন্টটি করেছেন। সাধারণত এই কোশ্চেনের অ্যান্সারটাই বলে দিচ্ছি যে আমরা যে অ্যাকোয়ারিয়াম গুলো বানাই, যদি আপনি আমাদের এখানে যে ধরনের সিলিকন পাওয়া যায়, আমি এখন বাংলাদেশে সেটা পাওয়া যায় কিনা বলতে পারবো না, জিপি ওয়াকার কিংবা হচ্ছে ডাউসিল, হ্যাঁ, এই ধরনের যে সিলিকন গুলো মোটামুটি 10-15 বছরের না, এরকম বলা ভুল যে 10-15 বছর। মেনলি দেখতে হবে যে সেই অ্যাকুরিয়ামের কোনো জায়গা দিয়ে লিক করছে কিনা। প্রথম আপনাকে সিম্বল দেবে, যে কোনো যেরকম টানা দেওয়া থাকলে সিম্বল দেবে আপনার হচ্ছে যে কোনো জায়গা দিয়ে আঠা কোনো জায়গায় উঠে গেছে কিনা। আঠা উঠে গেলে আপনি বুঝতে পারবেন যে সেই জায়গায় আঠা উঠে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, ছোটো ছোটোভাবে লিক করবে। আপনার জলের যদি লিক করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আঠার আয়ুটা এবার শেষ হয়ে এসছে। তখনই আপনাকে সেই অ্যাকুরিয়ামটা পুনরায় আবার আটাগুলা কেটে, আমরা যেভাবে দেখাই আটাগুলা সুন্দর করে কেটে আবার নতুন করে আঠা দিলে, ওই আঠাগুলা তুলে আঠা দিলে আবার আপনার যত বছর যাচ্ছে, এইবার একজনের কাছে এক এক রকমভাবে যেতে পারে। কাউরির কাছে হয়তো 10 বছর যেতে পারে, কাউরির কাছে 5 বছর যেতে পারে। তার রাখার উপর নির্ভর করে। কেউ দেখা গেলো ডাই রেখে দিয়েছে, দেখা গেলো 2 বছর ডাই রেখে দিয়েছে, তাহলে কি হয়, অনেক সময় কি হয়, পিঁপড়ে টিমড়ে গিয়ে খেয়ে নিতে পারে, বা জল না থাকার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম যে উনি যেটা প্রশ্ন করেছেন সেটার ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এক একটা মানে আমি সেম সাইজ সেম অ্যাকুরিয়াম একই সঙ্গে তৈরি করলাম, দেখা গেলো মানে হয়তো দেখা গেলো একই দিনে তৈরি করলাম, কিন্তু একটা অ্যাকুরিয়াম হয়তো 5 বছর গেল, একটা অ্যাকুরিয়াম 10 বছর গেল। এইভাবে আঠার কোনো আয়ু বলা যায় না, কেন এক একজন এক এক রকম ভাবে আঠা দেয়। ঠিক আছে, আঠার কোম্পানির অনুযায়ী থাকে। এবার তার ডিপেন্ড করে যে সে অনেকটা বড় অ্যাকুরিয়াম তৈরি করেছে। আপনি যেটা দেখবেন, ফলো করবেন, যখন দেখবেন আপনার অ্যাকুরিয়ামে আঠাগুলা কাঁচ থেকে ছেড়ে দিয়েছে, কিছু কিছু ছেড়ে দিচ্ছে, আর দেখবেন যে হালকা হালকা লিক করছে, জলটা দেখে পেছনে অ্যাকুরিয়ামটা ভিজে যাচ্ছে বা কিছু এরকম কিছু সমস্যা আসছে, তখনই বুঝবেন যে মানে আঠার আয়ু মোটামুটি শেষ হয়ে এসছে। তখনই কিছুদিনের মধ্যেই আমরা ওই অ্যাকুরিয়ামের আঠাটা পুরোভাবে রিমুভ করে এবং সুন্দরভাবে পরিষ্কার করে আবার সুন্দর করে আঠাটা দিলে আপনার অ্যাকুরিয়ামটা আবার নতুনের মতন হয়ে যাবে। সেটাই জন্য এখন এইভাবে কিন্তু পার্টিকুলার যদি আমি বলেন যে আমি 10 বছর যাবে, এরকমভাবে বলা মুশকিল। ঠিক আছে, আপনি শুধু ফলো রাখবেন যে আপনার মানে মানে সেটা 1 বছর পরেও ফলো রাখতে পারেন। ঠিক আছে, ফলো আপনাকে রাখতে হবে, কেন অ্যাকুরিয়ামে আপনি প্রতিদিন দেখাচ্ছে। ঠিক আছে, যত দিন যাবে তত আপনি এই ফলোটা বেশি রাখবেন, যে আপনার অ্যাকুরিয়াম থেকে দেখবেন সাইড থেকে আঠা কোনো উঠে গেছে কিনা। মানে যে কোনো অ্যাকুরিয়াম সাইজ হোক না কেন, আমরা যখন পরিষ্কার করে মেনলি হচ্ছে সবচেয়ে আমি বুঝতে পারি, যখন পরিষ্কার করে তখন দেখবেন আঠার গায়ে যখন ময়লাগুলো পরিষ্কার করে, তখন দেখবেন যে আঠাটা আগের বছর আমি ছিল না, আগের মাসে আমিও পরিষ্কার করলাম, এখন হয়তো আঠাটা পরিষ্কার করতে দেখবেন হাতে কেমন উঠো উঠো লাগছে, তাই দেখবেন তাহলেই ভাববেন যে আপনার অ্যাকুরিয়ামের আঠাটার কিন্তু আয়ু শেষ হয়ে এসছে। ঠিক আছে, তার মানে কিছুদিনের মধ্যেই আপনি আটাটাকে ভালো করে সুন্দর করে কেটে আবার নতুন করে লাগিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। নাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেটা মাথায় রাখবেন। যে সব থেকে ভালো জিনিস যে আপনি যখনই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করবেন সেই সময় দেখে নেবেন যে আঠাগুলো ঠিক আছে কিনা। এটাই হচ্ছে বলার। এখানে এরকমভাবে কোনো পার্টিকুলার ভাবে কেউ বলতে পারবে না যে 5 বছর চলবে 10 বছর চলবে। আমি মনে করবো যে এইটা আপনি করতে থাকুন, তাহলে মানে আপনি বলেন না, সবাই যদি করতে থাকে তাহলে মোটামুটি তার বাড়িতে দুর্ঘটনা থেকেও এড়ানো যাবে। ঠিক আছে, আমরা তাহলে আবার বন্ধুরা, তাহলে বিদ্যুৎ বা অ্যাকোয়ারিয়াম নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ থেকে, তার প্রশ্নের মোটামুটি উত্তর দিল। আমি আর এই প্রশ্নে যাচ্ছি না। এরপরে যেটা আজকের মেন আমাদের টপিক, শীতকালে আমরা কিভাবে আমাদের রঙিন মাছকে সুস্থ রাখবো। আর এত দ্রুত শীত পড়ে গিয়েছে, মানে এই যে 1 মাস এগিয়ে শীত, এই মুহূর্তে কি করণীয়? বন্ধুরা, এই মুহূর্তে প্রথম যেটা আমাদের সবার ফার্স্ট করতে হবে, যাদের অ্যাকোয়ারিয়াম মোটামুটি নোংরা বুঝছেন আপনারা, বা হয়তো অল্প নোংরা আছে, কিছুদিনের মধ্যে আমার জল পরিবর্তন করতে হবে। জল যার যে অ্যাকোয়ারিয়ামের পরিষ্কার করার অলরেডি কিন্তু করে ফেলুন। জল চেঞ্জ, ওয়াটার চেঞ্জ, যার যেটা অ্যাকোয়ারিয়ামে দেখবেন নোংরা হয়েছে, আপনাদের 7 দিন পরে করতে হবে। আপনি 7 দিন আগেই কিন্তু এটা সেরে রাখুন। অতিরিক্ত ঠান্ডা যখন পড়ে যাবে তখন কিন্তু খুব বেশি জল পরিবর্তন করতে হবে না। এটা আমি যাদেরকে বলছি, যাদের পুরো জল ফেলতে হবে। অনেকের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামের কি হয়, পুরো হয়তো আমরা 2 মাস 3 মাস পর পর অতিরিক্ত নোংরা হয়ে যায়, তখন সেই জলটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হয়। এইরকম যদি আপনারা কেউ থেকে থাকেন যে আপনাদের অ্যাকোয়ারিয়ামে সম্পূর্ণ জল আর অল্প কিছু দিনের মধ্যে আমাদের পরিবর্তন করতে হবে, তাহলে সেটা কিন্তু এখনই অলরেডি করে রাখুন। এরপরে যখন পুরো মানে যেটা কনকনে শীত আমরা বলি ডিসেম্বর মাসে, সেইরকম ঠান্ডাতে কিন্তু সম্পূর্ণ জল ফেলতে পারবেন না, তখন এই ধাপে ধাপে আপনাকে পরিষ্কারটা করতে হবে। তাহলে এই গেল। এইবার যে জল পরিষ্কার করার পর আমাদের ইমিডিয়েটলি যেটা কাজ, একটা হিটার প্রত্যেকে যাদের পুরনো গত বছরের রয়েছে বা আগের রয়েছে, যেটা আমাদের অটো কাট হিটার। অটো কাট এখন যেগুলো রয়েছে, বিদ্যুৎ উপরে দিয়ে দেখিয়ে দে,
অ্যাকোরিয়াম সাইজ অনুযায়ী দেখাচ্ছে বিদ্যুৎ। এখানে আমাদের দেখো 200 ওয়াটের একটা 200-300 রাখা আছে, যাদের যেমন দরকার 75-50 অ্যাকোরিয়াম সাইজ অনুযায়ী আপনারা হিটারটা আপনাদের ইয়েতে ইনস্টল করবেন। এবং হিটারের সাথে সাথে একটা থার্মোমিটার, সেটা এরকম ডিজিটাল থার্মোমিটারও হতে পারে, এই যে আমাদের এখানে লাগানো রয়েছে। আমার এটা একটু ডিস্টার্ব করে, 24.6 এখন আমার ভিডিওর দেখতে পাচ্ছেন টেম্পারেচার দিচ্ছে 24.6, একটু ডিস্টার্ব করে মাঝে মাঝে এইচ টাইপের হয়ে যায়। এরকম ডিজিটালও লাগাতে পারেন, কিংবা হচ্ছে সব থেকে বেস্ট কম দামের মধ্যে যেটা পাওয়া যায় পারদ থার্মোমিটারও আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে কি হিটারটা আপনি সেট করলেন, কততে সেট করবেন? নর্মালি আমরা বলে রাখি 28 ডিগ্রি হচ্ছে পারফেক্ট বা আদর্শ তাপমাত্রা। অ্যাকোরিয়ামের টেম্পারেচার যেন 28 থাকে। এবার এই যে আমাদের এখানে যে গ্লাস থার্মোমিটার যেগুলো পাওয়া যায়, এগুলো বেশিরভাগই হচ্ছে চায়না কোম্পানি। আপনি হয়তো 26-এ সেট করলেন, 28-এ সেট করলেন, 30 দিচ্ছে। সেইটা পুরোটা জলের টেম্পারেচারটা দেখে নেওয়া, যে 28-এ আপনি টেম্পারেচারটা সেট করেছেন, জলের তাপমাত্রাটা 28 ডিগ্রি দিচ্ছে কিনা সেইটা আপনি থার্মোমিটার দিয়ে চেক করে নেন। এবং জলের তাপমাত্রা যেন 28ই থাকে, তাহলে 28-এ মাছটা সব ধরনের মাছ আপনি রাখতে পারেন। আপনি যে মাছই রাখুন না কেন, 28টা হচ্ছে পারফেক্ট আদর্শ তাপমাত্রা আমরা ধরে থাকি। তাহলে এই গেল, হিটার অলরেডি আমরা সেট করে দিচ্ছি। এইবার আমাদের করণীয় কাজ কি হবে? আমরা গরমকালে আমি প্রত্যেককেই বলেছিলাম যে জল পরিবর্তন অন্তত 7 দিন পর পর 20 থেকে 30% করে। আমার যে পুরোনো ভিডিওগুলো যারা দেখেছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, 20 থেকে 30% ওয়াটার চেঞ্জ আমরা গরমকালে করব 7 দিন পর পর। কিন্তু শীতকালে আমরা এই নীতি থেকে কিছুটা সরে আসব। আমরা 7 দিন পর না, এটা আমরা অন্তত 15 দিন বা 20 দিন পর শুধু নিচ থেকে সাইফন করব অন্তত পক্ষে 10% থেকে 12%। 10% থেকে 12%, সর্বোচ্চ 15% ওয়াটার, তার বেশি আমরা ফেলবো না। 15%-এর ওপর ট্যাঙ্কের জল কিন্তু আমরা ফেলবো না। অন্তত মাসে 2 বার, আমাদের 3 থেকে 4 মাস এখন ঠান্ডা থাকবে, তাহলে মাসে 2 বার 15% করে জল আমাকে ফেলতে হবে। আর অবশ্যই আমরা ভালো ফিল্টারেশন অ্যাকোরিয়ামে কিন্তু দেব। সেটা আমাদের হতে পারে টপ ফিল্টার, হতে পারে পাওয়ার ফিল্টার, হতে পারে আমাদের যাদের যেমন আছে ক্যাস্টার ফিল্টার যদি কেউ থেকে থাকে, সাম ফিল্টার আছে। আর বহু রকমের মার্কেটে আমরা এবার যে মালগুলো তুলেছিলাম, এইখানে দেখতে পাচ্ছেন সাম মিডিয়া দেওয়া যে সাম ফিল্টার গুলো রয়েছে, এগুলোর ফিল্টারেশন খুবই ভালো পাওয়া যায়। এগুলোতে যেমন আপনারা হচ্ছে খুব ভালো কিন্তু মিডিয়া দিতে পারবেন। আর এটা হচ্ছে এই যে ফিল্টার গুলো, সবর যে মডেলটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ফিল্টার গুলো কি আপনার যেসব অ্যাকোরিয়ামে টানা মারা নেই, এই যে আমার এই ওপরের অ্যাকোরিয়ামটা ভিতর দিয়ে, এই যে ওপরের অ্যাকোরিয়ামটা দেখছেন, একটা টানা মারা আছে। টপ ফিল্টার যদি আপনাকে বসাতে হয়, এই টানার ওপরেই বসাতে হবে। এর আগের দিনে আমাদের যেটা মালের স্টক দেখানো হয়েছিল, সেখানে কিন্তু আপনারা দেখেছিলেন বিদ্যুৎ সেট করে দেখিয়েছিল। এইটা লাগাতে গেলে, এই মডেলগুলোই লাগাতে আপনার কোনো টানা মারার দরকার হয় না, এমনি আপনারা লাগিয়ে দিতে পারবেন। কিন্তু হ্যাঁ, নর্মাল যদি আপনার কেনা ঢাকনা হয়, সেক্ষেত্রে ঢাকনাটা কিন্তু উঠে থাকবে, একটু উঠে থাকবে, এটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে। উঠে থাকবে, ওই জায়গাটা কেটে দিলেও হয়ে যাবে। আপনার যদি একটু সুন্দর করে কাঁচি দিয়ে কেটে দিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এই গেল যে মিডিয়া যুক্ত আপনারা ফিল্টার ব্যবহার করুন, যেটাতে জল মানে মিডিয়া যত আপনি বেশি রাখবেন, সেটাতে কি হচ্ছে, জলটা আপনার বেশি দিন কিন্তু ক্লিয়ার থাকবে। আর মিডিয়া ছাড়া যে সমস্ত, যদি আমি শুধু স্পঞ্জের উপরে নির্ভর করি, তাহলে কিন্তু জল কিন্তু অত তাড়াতাড়ি কিন্তু ক্লিয়ার থাকবে না, মানে জল তাড়াতাড়ি নোংরা হবে। ফিল্টারেশনে আমাকে যেভাবেই হোক না কেন, সেটা যে ফিল্টার ইউজ করে হোক না কেন, শীতে ফিল্টারেশন আমাকে অবশ্যই ভালো রাখতে হবে, যেহেতু আমি জল বেশি পরিবর্তন করতে পারবো না। এইবার চলে আসি শীতকালে আমাদের মাছে আপনি যতই ভালো রাখুন না কেন, অনেকের ক্ষেত্রে নানা রকমের রোগ আসে। কেন এই শীতের সময় হচ্ছে রোগ লাগার মাছের হচ্ছে একদম অভ্যর্ত সময়। তা এই কথাটা আমি একটু, দোকানদার বন্ধুরা হয়তো আমার উপরে রাগ হবে, আমি প্রত্যেক আমার সাবস্ক্রাইবার বন্ধুকে বলবো, যার যা মাছ আপনার অ্যাকোরিয়ামে অ্যাড করা দরকার মনে হচ্ছে, আপনার হয়তো 2টো গোল্ডফিশ লাগবে, কি 2টো অ্যাঞ্জেল লাগবে, কি আপনি যে মনস্টার মাছ রাখেন, হয়তো অস্কার রাখেন, 2টো অস্কার মাছ আমি আলাদা করে রাখবো, শীতে মনে করছেন কিনবেন, এই সময়ে কিনে নেন। মানে এই যে নভেম্বর, এই যে প্রথম মাস পড়ছে, হালকা শীত আসছে, এইরকম সময় আপনারা কিনে নেন। যখন কনকনে ঠান্ডা চলবে, তখন কেউ কোনো মাছ কিন্তু কিনবেন না। একদম জোরহাত করে আপনাদের কাছে বলা, আপনারা যেহেতু আমার ভিডিও ফলো করেন, আমি মিসগাইড এখনো পর্যন্ত কাউকে করি না, ভবিষ্যতে করব না।
যেটুকু যা আপনারা অ্যাকোয়ারিয়ামে মাছ অ্যাড করবেন এই সময়টা করে নেন। পরবর্তীতে কারোর কথাতে সে যত বড় বিশেষজ্ঞ হোক না কেন, অ্যাকোয়ারিয়ামে কিন্তু আপনার মেন ট্যাঙ্কে মাছ অ্যাড করবেন না। যদি পরবর্তীতে আপনাদের মাছ অ্যাড করতে হয়, আপনার বাড়িতে যেন হসপিটাল ট্যাঙ্ক থাকে, সেই হসপিটাল ট্যাঙ্কে অন্তত 10 দিন মাছ রেখে তারপরে মেন ট্যাঙ্কে ছাড়বেন। মেন ট্যাঙ্কে শীতকালে কোনো মাছ ডাইরেক্ট দোকান থেকে কিনে এনে দেবেন না, কেন দোকানের মাছে সব দোকানদার, সেটা আমি হই বা অন্য কেউ হোক না কেন, সব অ্যাকোয়ারিয়ামে হিটার দেওয়া সম্ভব হয় না সব দোকানদারের পক্ষে। এবার বেশিরভাগ মাছেই দোকানে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, হোয়াইট স্পট হোক, ফাঙ্গাস হোক, বেশিরভাগ মাছে কিন্তু লেগে থাকে। আপনি কিনে এনে আপনার মেন ট্যাঙ্কে যদি শীতে কোনো মাছ ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের রোগ অবশ্যই লাগবে। এই জন্য শীতকালে 3 মাস আমরা কোনো মাছ কিনবো না। যদি কেউ বাধ্য হয়ে কিনি, আমার হসপিটাল ট্যাঙ্ক থাকে, হসপিটাল ট্যাঙ্কে আগে 10 দিন 15 দিন থাকলো, মাছটা আমি দেখে নিলাম হিটার টিটার সমস্ত কিছু দিয়ে, হ্যাঁ মাছ আমার সুস্থ আছে, তারপর আমি মেন ট্যাঙ্কে দেবো। তাহলে এই একটা গেল। এরপরে যে পয়েন্টটা আপনাদের সঙ্গে আলোচনা করব, শীতকালে মাছের খাবার। আমরা গরমকালে যখন মাছকে খাবার দিয়েছি, তখন কিন্তু আমরা 2বার 3বারও দিই, অনেকে আছি, এবং মাছ কিন্তু পুরো খাবারটা খেয়ে নেয়। কিন্তু শীতকালে আপনি ওই খাবারটাই যখন দেবেন, দেখবেন খাবারটা কিন্তু পুড়ে থাকবে, পুরো খাবার মাছ কিন্তু খেতে পারবে না। মাছের খাবার কিন্তু অতিরিক্ত আপনি যেটা দেবেন, যেটা আপনি গরমে দিতেন, তার দেখবেন 50% খাবার খাবে কি 40% খাবার খাবে। তাহলে আপনাদের যেটা করতে হবে, প্রথমে মাছের অ্যাকোয়ারিয়ামে খাবারটা দিয়ে দেখতে হবে কতটুকু খাবার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার অ্যাকোয়ারিয়ামে সব মাছ খেয়ে নিচ্ছে। 15 থেকে 20 মিনিট পরে যদি কোনো খাবার দেখছেন ভেসে থাকছে বা আধ ঘন্টার ওপর হয়ে গেছে খাবার পড়ে রয়েছে, সেই খাবারের পরিমাণ কিন্তু আপনাকে কমাতে হবে। ন্যাচারালি মাছ গরমকালে যে খাবারটা খায়, শীতকালে কিন্তু তার থেকে অল্প পরিমাণে খাবারটা খায়। তবে খাবারের পরিমাণ শীতকালে প্রত্যেকের অ্যাকোয়ারিয়ামে আমি কিছুটা কমাতে বলবো, এটা আপনারা দেখে নিয়ে সেই মতো দেবেন। এরপরে চলে আসি, খাবার যদি কেউ বেশি দেন কি সমস্যা হবে। বেশি শীতকালে খাবার খাওয়ালে পরে আপনার অ্যাকোয়ারিয়ামে কিন্তু নোংরা প্রচুর পরিমাণে হবে, এবং আপনার ফিল্টার সেই নোংরা কিন্তু ঠিকমতো পরিষ্কার না করতে পারলে আপনাকে বারে বারে জল পরিবর্তন করতে হবে, এবং সেখান থেকে আপনার মাছে কিন্তু রোগ লাগার সম্ভাবনা রয়েছে। আর যে ভুলটা আমরা করি সাধারণত অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের ক্ষেত্রে শীতকালে, বন্ধুরা যখনই আপনার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করুন না কেন, যেটা করবেন আপনার অ্যাকোয়ারিয়ামের হিটার অন্তত আধ ঘন্টা আগে বন্ধ করবেন। 30 মিনিট আগে অ্যাকোয়ারিয়ামের হিটার কিন্তু বন্ধ করবেন। আমার কাছ থেকে যারা হিটার আপনারা নিয়ে থাকেন, বা যে সমস্ত আমার ছোট ভাইরা হিটার অলরেডি আমার কাছ থেকে কিনে নিয়ে গেছো, আমি প্রত্যেককেই কিন্তু প্রতিবারই বলে দিই যে হিটার বন্ধের সময়, অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের সময় অন্তত আধ ঘন্টা আগে 30 মিনিট আগে হিটারটাকে বন্ধ করো। হিটার পর্যাপ্ত ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমরা কিন্তু অ্যাকোয়ারিয়াম থেকে হিটারটাকে বার করবা। অনেকে আছে 5 মিনিট আগে বন্ধ করলো সুইচটা, তারপরে যেই জল থেকে হিটারটাকে তুলে হয়তো চেক করে ঠিক মতো জল গরম হচ্ছে বা কিছু হচ্ছে, যেই তোমরা দিতে যাও হিটারটা বাস্ট করে, এরকম অনেকের ক্ষেত্রেই হয়েছে। এই জন্য এই ভুলটা করবো না, সুইচ বন্ধ করার আধ ঘন্টা পরে জল থেকে হিটারটা বার করবা। আর হিটার যখন জল পরিবর্তন করতে হবে 10-15% যখন জল পরিবর্তন করবা, তার অন্তত 1.5 ঘন্টা আগে হিটার বন্ধ করে দেওয়া, যাতে তোমার জলটা মোটামুটি ঠান্ডা লেভেলে চলে আসে, যে টেম্পারেচারটা একটা স্বাভাবিক লেভেলে চলে আসে। নইলে কি হয়, তোমার দেখা যাচ্ছে শীতকালে বাইরের টেম্পারেচার আমার 17 ডিগ্রি কি 18 ডিগ্রি রুম টেম্পারেচার, কি 20 ডিগ্রি, জলের টেম্পারেচার রয়েছে তোমার হচ্ছে 28 ডিগ্রি। এইবার তুমি যখন জল পরিবর্তন করছো, জল পরিবর্তনের সময় দেখা যাচ্ছে তুমি ওই জল যেই ফেলছো, এরপরে যখন তুমি জলটা দিচ্ছ তোমার তো ওটা নর্মাল টেম্পারেচারে রয়েছে, 17-18 ডিগ্রি টেম্পারেচারে সেই জলটা রয়েছে, এই জলটার সঙ্গে কিন্তু মিস ম্যাচ খেয়ে যায়, ঠিক মতো জলটা ম্যাচ খায় না, এবং মাছের কিন্তু হট করে কিন্তু স্ট্রোক হয়ে যায়। এরকম জল পরিবর্তন করতে গিয়ে শীতকালে বহু লোকের মাছ যার জন্য বেশি মরে। এইটা বন্ধুরা একটা আমি আপনাদেরকে যুক্তি দিতে পারি। আপনারা যেটা করতে পারেন, আমাদের যে মাছ কেনার সময় আমরা যে প্যাকেটগুলো, যে বড় বড় যে প্যাকেটগুলো হয়, হাতের কাছে আছে একটা, এই ধরনের যে প্যাকেটগুলো আমরা মাছ কিনে আনি, এরকম মোড়ানো থাকে, প্রত্যেকের কাছে ওটাকে ফেলে দিয়ে, এই প্যাকেটগুলোকে আপনারা বন্ধুরা ফেলবেন না, এই প্যাকেটগুলোকে ঘরে রেখে দেবেন। এই প্যাকেটে করে যেটুকু জল হয়, বা কোনো পাত্র করে আপনার জলটাকে, যেটুকু ধরুন 10% 20% 3-4টে প্যাকেট যদি থাকে, অল্প অল্প করে জলটাকে যদি আপনি টেম্পারেচার
অ্যাডজাস্ট করে নিয়ে সেই জলটা দেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু হয় না। এটা কিন্তু একটু মাথায় রেখে দেবেন বন্ধুরা। আর আমাদের প্রত্যেকেরই অনেকের বাড়িতে যেটা একটা সমস্যা আর বিষয় হয়ে দাঁড়ায় শীতকালের ক্ষেত্রে, বিশেষ করে অনেকের বিভিন্ন জায়গাতে, এটা আমাদের নর্থ বেঙ্গলের দিকে আছে যত সম্ভব। আমি এরা নর্থ বেঙ্গলের বেশ কয়েকজন গতবার আমাকে ফোনে আর কি জানিয়েছিল যে শিলিগুড়ির যেমন একজন আছেন, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না দাদা, রুমে হচ্ছে অনেকের মানে রুম গরম করার যেটা কি বলে এটা, রুম হিটার। হ্যাঁ, রুম হিটার। অনেকের ক্ষেত্রে রুম হিটার এরকম রয়েছে যে রুম হিটারে টেম্পারেচার অনেকটাই বেশি থাকে। যাদের রুমের টেম্পারেচার বেশি, এটা ভালো করে বুঝবেন বন্ধুরা, রুমের টেম্পারেচার আমার যা থাকবে, ধরুন আপনার রুম টেম্পারেচার 24, 25, 26 রয়েছে, সেক্ষেত্রে তার থেকে 1 ডিগ্রি কিন্তু কম হবে আপনার অ্যাকোয়ারিয়ামের টেম্পারেচার, সেই রুমে যদি হিটার থেকে থাকে। আর যে রুমে আপনাদের এই রুম হিটার কিংবা শীতকালে হচ্ছে রুমে এসি যে রুমে রয়েছে, সেই রুমে অ্যাকোয়ারিয়াম না রাখলে কিন্তু ভালো। ধরুন আপনি আপনার শোবার ঘরে রুম হিটার বা গরমকালে এসি ব্যবহার করছেন, সেই ঘরটায় অ্যাকোয়ারিয়াম রাখা থেকে বিরত থাকুন। আপনি অন্য কোনো জায়গায় অ্যাকোয়ারিয়ামটা রাখুন, অন্য কোনো ঘরে যেখানে এই রুম হিটার বা এসি নেই, যে জায়গার ক্ষেত্রে। মোটামুটি বন্ধুরা এইগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। গত বছরেরও একটা বিস্তারিত ভিডিও আমাদের দেওয়া রয়েছে। হ্যাঁ, আরেকটা সেট আপ হচ্ছে আমাদের বাইরের দিকে একটা সেট আপ হয় অনেকে অ্যাকোয়ারিয়াম বাদে, যেটা অনেকে থার্মোকলের পেটি হোক, আমাদের সিমেন্টের নাদা বা পাতনা যেটা আমরা বলি, তার মধ্যে অনেকে বাইরে মাছ পোষে কিংবা চৌবাচ্চার ক্ষেত্রে মাছ পোষে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা বিদ্যুৎ আরো ভালো বলতে পারে, যেগুলো এইসব সেট আপগুলো বিদ্যুৎ ভালো করে, যে দিনের বেলাটা পর্যাপ্ত পরিমাণে রোদ রাখে এমন জায়গায় রাখুন, যেটা আপনি নাদা টাদা যেগুলো হয় বা থার্মোকলের পেটি যেগুলোকে আপনি রিমুভ করতে পারেন, পার্মানেন্ট নয় যেগুলো। আর সন্ধে হলে উপরে একটা সেট ব্যবহার করুন, যে কোনো একটা কিছুতে সন্ধেবেলা ঢেকে দেন যাতে অল্প হাওয়া ভেতরে যায়, কিন্তু সরাসরি শিশিরটা যাতে না পড়ে। আউটসাইড যাদের সিস্টেম রয়েছে, আমরা গার্ডেন করি যেমন এক ধরনের গ্রিন নেট পাওয়া যায়, যেটাতে সানলাইটটা কম আসে, এই ধরনের নেটও আমরা কিন্তু উপর দিয়ে দিতে পারি, যাতে সরাসরি শিশির বা কুয়াশা যেটা আমাদের সেই জলের মধ্যে না পড়ে। আউটসাইডের ক্ষেত্রে আমাদের হিটার খুব একটা কাজে লাগবে না, বা হিটার দেওয়া খুব একটা সম্ভব নয়। আর হ্যাঁ, শীতকালে আমাদের যেটা রক সল্ট কিংবা আমাদের যেটা অ্যাকোয়ারিয়াম সল্ট, এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামে একটু বেশি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে। আর কিছু মেডিসিন নিয়ে বন্ধুরা বলবো, মেডিসিনগুলো আমাদের বাজেট অনুযায়ী বন্ধুরা আমাদের কাছে কিন্তু রাখতে হবে। চলে অবশ্যই আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যে যেটা ব্যবহার করেন, রিডল অ্যান্টিজ যদি কেউ ব্যবহার করে থাকেন, রিডল অ্যান্টিজ, কিংবা আমাদের এখন যেটা অ্যাকোয়াটিক রেমিডিসের ব্যাকটোনিল রয়েছে, প্যারাসিডল রয়েছে। আর একটা খুব কম দামের একটা ওষুধ আমি এর আগে মানে আমি নিজে ব্যবহার করে খুব মানে আমি নিজে, যদি আপনারা জিজ্ঞেস করেন যে সোমনাথ আপনি নিজে কি ওষুধ ব্যবহার করেন, অনেকে জানতে চান, আমি নিজে বন্ধুরা এই দুটো ওষুধই ব্যবহার করি, এর বাইরে কোনো ওষুধ ব্যবহার করি না। আর রিসেন্ট খুব প্রবলেমের ক্ষেত্রে আমি একটা ব্যাকটোনিল ইউজ করছি, ব্যাকটোনিলের রেজাল্ট খুব ভালো। যেটা আমি নর্মালি ইউজ করি, আমার এখানে যারা আসেন আপনারা দেখতেই পান, রিডলের অ্যান্টি ইচ। আর এই শীতে বা এমনি কোনো সময় রোগ টোক হলে মালাচি গ্রিন বা মেলাকাইন গ্রিন, যেটা গ্রিন এফ, এই ছোট্ট ওষুধ আমি বহুবার দেখিয়েছি। এটা একদম আপনার হচ্ছে যে কোনো নিয়ারেস্ট দোকানে গিয়ে খুঁজে রাখবেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন এটা নকল, আসলে আমি সেই বিতর্কে যাবো না, এটা এরকমই বিক্রি হয়, কিন্তু এটা কাজ আছে। বহুজন যারা ব্যবহার করেছে, রেজাল্ট খুব ভালো, একদম কম বাজেট, এক এক জায়গায় 40-50 টাকার ভেতরে দাম পড়ে। কলকাতার দিকে যারা নেবেন তারা আরো কম দামে পেয়ে যাবেন, কিন্তু এটা খুব ভালো কাজে দেয়। আপনি যে কোনো রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এই টাইপের কিছু ওষুধ আপনাদের ঘরে রাখুন। আর একটা হচ্ছে রক সল্ট, কোনো কিছু না হয় সন্দক লবণ, যেটা 10 টাকা যে কোনো দোকানে পেয়ে যাবেন। সন্দক লবণ যেগুলো হচ্ছে একদম কমা কোম্পানি, আমি বহুবার বলেছি কোনো ব্র্যান্ডেড নয়, টাটা মাটা এরকম বিভিন্ন যে ব্র্যান্ডেড কোম্পানির লবণগুলো আছে সন্দক লবণ, সেগুলো ব্যবহার করতে যাবেন না, ওগুলোতে আয়োডিন থাকে। আয়োডিন ছাড়া এই লবণগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। বন্ধুরা আমি অনেকটাই বললাম, বিদ্যুৎ একটু আউটসাইড যে সেট আপ, যেহেতু ওইগুলো আমার এখানে বেশি করে, আউটসাইড সেট আপটা নিয়ে একটু বলুক, দিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শেষ করো। বিদ্যুৎ আয় উল্টো করে তা বন্ধুরা, সোমনাথ এতক্ষণ অনেক কিছু বললো। তা বাইরে সেট আপে আপনারা চেষ্টা করবেন যে সকালবেলায় যে জায়গাটা ওপেন আছে বা রোদ আছে, মানে চৌবাচ্চা হলে তো আপনারা ধরেন ইয়ে করা সম্ভব নয়, চৌবাচ্চাটা এদিক ওদিক করা, কিন্তু চেষ্টা করবেন যে যাতে চৌবাচ্চাটা এমন জায়গায় পড়ে যাতে রোদ পড়ে।
আর একটা জিনিস সময় যেন বললো যে ওপর দিয়ে একটা আমাদের কি হয় ফ্রিজ এসি যেসব আসে, যেসব পিচবোর্ড থাকে সেই পিচবোর্ড দিয়ে ঢেকে দিলে সবথেকে ভালো হয়, কেন পিচবোর্ডে একটু অংশ ফাঁকা রাখলেন যাতে অক্সিজেন ওঠানামা করতে পারে, আর বাকি অংশটা পুরোপুরি ঢাকা থাকে। চটটট দেওয়ার থেকে আপনি ওই পিচবোর্ডের পেটি যদি উপরে দিয়ে রাখেন তাহলে খুব ভালো কাজ দেবে। এবার ওই আবার পাশে রেখে দেবেন সকালবেলায়, দেখবেন আমরা রোদের তাপেই ওটা শুকিয়ে গেছে। যেহেতু আমি বলবো যে ওই পিচবোর্ড দেওয়াটা সব থেকে বেটার বাইরের জিনিসের ক্ষেত্রে। আর একটা জিনিস উপর দিকে এখন যদি আপনার জলে যদি থাকে অনেক কোনো শ্যাওলা টাওলা থাকে, সেগুলোকে একটু রিমুভ করে দেবেন। কেন শ্যাওলা থাকলে কি হবে, উপরে শ্যাওলাটাই রোদটাকে টেনে নেবে, জলটা পর্যন্ত রোদটা যাবে না, তার ফলে কি বলুন তো জলটা কোনোটাই গরম হবে না। সেহেতু আপনি চেষ্টা করবেন যে এই সময় শ্যাওলা টাওলা বা উপরে যদি কচুরিমোনা থাকে সেটাকে একটু করে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাইরের সেটআপের ক্ষেত্রে। আর ভেতরের সেটআপের ক্ষেত্রে যেটা বলবো যে আপনারা যেখানেই রাখুন না কেন এখন জানলার পাশে কিন্তু রাখবেন না, বা আমি এখন অনেকজন রাখে হচ্ছে ধরো আমাদের বারান্দায় রাখে, সেই বারান্দা থেকে সরিয়ে আপনি একটুখানি ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন। কেন আমাদের ঘরের মধ্যে যা তাপমাত্রা থাকে, বারান্দাতে কি হয়, বারান্দা খোলা থাকে, সেহেতু তাপমাত্রা অনেকটাই নেমে যায়। সেহেতু আপনারা চেষ্টা করবেন যে জানলার পাশে বা বারান্দা থেকে সরিয়ে একটু ঘরের মধ্যে রাখার, যাতে অ্যাকুরিয়ামটার তাপমাত্রাটা মোটামুটি ঠিক থাকে। এইগুলো একটু রাখবেন। আর একটা জিনিস যেটা বললো যে জল পরিষ্কার বেশি করার দরকার নেই। আর এই সময় একটা বলবো যে যদি কাউরির মনে হয় যে আমি ডেকোরেশন করব, ডেকোরেশনটা এই সময় করে নেন, এরপরে কিন্তু ডেকোরেশন করতে যাবেন না। আর ডেকোরেশন করতে গেলে যে পাথরগুলো সবথেকে ভালো, আমাদের এই যে লাভা রক নিয়ে এসেছি, এতে কি হয় আমাদের পরবর্তীকালে যে অ্যামোনিয়াটা যে বেড়ে যায়, যেটা আমরা জল না পরিষ্কার করার জন্য অ্যামোনিয়া বেড়ে যায়, এই অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ কিছুটা করতে পারে এই পাথর, এই রকে, তাই তো শোনা? হ্যাঁ, না এই লাভা রক যেটা আছে এটা হচ্ছে, আমি একটু বলে রাখি, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাভা রক বা হোল রক কেউ কেউ বলে রাখে। এগুলো মার্কেটে আপনারা গাইবশিট মার্কেটেও পাবেন। আমি এবছর নিয়ে এসেছি বেশ, মানে এই চারটেই এখন আর পড়ে রয়েছে, খুব বেশি আনতে পারিনি। আর এইটা হচ্ছে আপনার জলের পিএইচকে কন্ট্রোল করে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জলের পিএইচ জনিত যে সমস্যা, আমাদের পিএইচ যেটা জলের মোটামুটি 7 আমাদের রাখলে ভালো হয়, 7 থেকে 7.5, তা এটা হচ্ছে বেস্ট আমরা ধরে থাকি। তো এই পিএইচটাকে পুরোপুরি কন্ট্রোল করে কিন্তু এই যারা এই হোল রক বা লাভা রক যেটা, এটা আপনারা যারা ব্যবহার করেন এই দিক দিয়ে। আরেকটা অ্যামোনিয়ার ক্ষেত্রে আপনাদের যেটা বলবো, এইখানে যে আমার যে মিডিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে পার্টিকুলার এই যে জিওলাইট মিডিয়া, এই মিডিয়াটা ক্যামেরা ঘোরা, এই যে বন্ধুরা দেখেন এই মিডিয়াটা আমি এর আগের দিন দেখিয়েছিলাম। আপনারা এইটা একটু আপনাদের নিকটবর্তী যে সমস্ত দোকান আছে সেখানে গিয়ে বলবেন যে জিওলাইট মিডিয়া, এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটা কতটা আসছে আমি বলতে পারবো না, আসছে বোঝা যাচ্ছে, এরকম টাইপের হয়। এইটা পুরোপুরি আপনাদের অ্যামোনিয়াকে কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করবে অ্যাকুরিয়ামে। আমাদের মেন মাছে রোগ আসার প্রধান কারণই হচ্ছে কিন্তু জলের অ্যামোনিয়া নাইট্রাইট, এর মধ্যে সব থেকে ক্ষতিকারক গ্যাস হচ্ছে অ্যামোনিয়াটা, যেটা আপনার হচ্ছে এই যে মাছে যে পটি করে এবং আপনার মাছের গা থেকে একটা স্ল্যাশ বেরোয়, আর আপনারা যে খাবারটা দিচ্ছেন সেই খাবারের যে উচ্ছিষ্টগুলো যেগুলো পড়ে থাকছে সঠিকভাবে ফিল্টার না হওয়ার জন্য দীর্ঘদিন ধরে জল যদি আপনি পরিবর্তন না করেন তখন কিন্তু অ্যামোনিয়াটা প্রচুর পরিমাণে হয়। এখন এই অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করতে গেলে এই জিওলাইট মিডিয়া যদি আপনারা ব্যবহার করেন অ্যামোনিয়াটাকে কিন্তু পুরোপুরি কিন্তু একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এবং আজকাল বিভিন্ন কোম্পানি, বিশেষ করে ব্লুপেট এবং অন্যান্য বিভিন্ন কোম্পানি মিক্স মিডিয়া বার করেছে, মানে একটা প্যাকেটের মধ্যে আপনি এই জিওলাইট বলুন কিংবা হচ্ছে আপনার সিরামিক রিং, অ্যাক্টিভেটেড কার্বন, হ্যাঁ আরও বায়োবল, যে ধরনের মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো আপনারা পেয়ে যাবেন। এই ধরনের মিডিয়াগুলো আপনারা যত ব্যবহার করতে পারবেন ফিল্টারের ক্ষেত্রে তত কিন্তু ভালো। আমি শুধু স্পঞ্জ ফিল্টার থেকে, এর আগে যেহেতু আমি নিজে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করি, আমি অনেককে এর আগের ভিডিওতে স্পঞ্জ ফিল্টার সাজেস্ট করেছি, কিন্তু শীতকালে দীর্ঘস্থায়ী যদি আপনাকে জল রাখতে হয় শুধুমাত্র কিন্তু বন্ধু স্পঞ্জ ফিল্টার ব্যবহার করলে হবে না। তাহলে বন্ধুরা এই জিনিসগুলো আপনারা চেষ্টা করে ব্যবহার করতে। আর যখনই জল চেঞ্জ করুন না কেন একটুখানি সন্দক লবণ বা এমনি বা যে দোকানে যাবেন মুদিখানার দোকানে গিয়ে একদম কম দামের যে লবণগুলো পাওয়া যায়, ঠিক আছে, সেই লবণগুলো একটু ব্যবহার করবেন, একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলেই মোটামুটি আশা করা যায়। আর এই সময় বেশি মাছ কেনার দরকার নেই, যে কটা আছে সেই কটাকেই আপনি যত্ন সহকারে রেখে দিন। আর চেষ্টা করুন দেখবেন মাঝে সাঝে যে কোনো মাছে যেতে যদি
আপনার ফাঙ্গাস বা কিছু এরম জনিত কোনো হয়, সেই সঙ্গে সঙ্গে মাছটাকে হসপিটাল ট্যাঙ্কে স্থানান্তরিত করে দেবে, যাতে সেই রোগটা অন্য মাছে যেন না ছড়াতে পারে। এটা একটু ফলো রাখবে। এই জিনিসগুলোকেই আপনি যদি ভাবে আস্তে আস্তে করতে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই শীতটাও খুব সুন্দর করে। আর যেহেতু বলছে এই বছর আমাদের শীতের পরিমাণটা অনেকটাই বেশি, এইটা এই বছর ঠান্ডাটা বেশি পড়ে, যেহেতু বর্ষা প্রচন্ড বেশি না, বর্ষার জন্য না, মানে কি লাল লুনা না কি একটা হাওয়া আসছে, ঠিক আছে। যেহেতু তো আমাদের বরফের সংখ্যা অনেক কমে, মানে গলে গেছে বা কি এরকম একটা কিছু বলছিল, আমাদের নেটে আপনারা পেয়ে যাবেন। সেহেতু আমরা জানি যে এবছর ঠান্ডাটা বুঝতেই পারছেন যে 1 মাস আগে থেকে আমাদের যে ঠান্ডাটা 1 মাস পরে সেটা 1 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। এইটা বন্ধুরা আমি বারবার বলছি, এবছর আমরা আমার এখানে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অলরেডি সব অ্যাকোয়ারিয়ামে ফাঁকা, শুধু উইডো রয়েছে, যেগুলো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম সোয়াঙ্কিল গোল্ড, সেগুলোও শেষ। শুধু ওই কোনায় দেখতে পাচ্ছেন, কোনাতে উইডো, মানে ঘরে আমি যেহেতু উইডো বেশি এনেছিলাম এবার উইডোটাই রয়েছে। আর বাইরে শুধু 5খানা হচ্ছে আপনার এটা কি বলে অস্কার। আদার্স কোনো মাছ, আর নিচে একটা বড় ক্রোকোডাইল মাছ রয়েছে। এই আদার্স কোনো মাছ আমরা মাছ তুলতেই বন্ধুরা সাহস পাচ্ছি না, যেহেতু ঠান্ডার জন্য উইদাউট হিটারে কোনো মাছ বন্ধুরা থাকবে না। মানে এইরকম অবস্থা আমাদের ডিসেম্বরের 15 তারিখের পরে গিয়ে হয়, সেটা অলরেডি কিন্তু আমাদের এখনই করতে হয়েছে। তবে বন্ধুরা যদি আপনারা চান যে আমাদের পাওয়ার ফিল্টারে কি করে আমি মিডিয়া যুক্ত করে আমি করব কাজটা, সেগুলো যদি আপনি কমেন্টে বলেন যে আমাদের দেখিয়ে দিতে, তাহলে আমার হয়তো টপ ফিল্টার নেই, তাহলে আমাদের পাওয়ার ফিল্টার আছে, সেই পাওয়ার ফিল্টারটা কী করে মিডিয়া যোগ করবো, এইভাবে কি করে বাড়ানো যায় বা কী করে ব্যাকটেরিয়াকে গ্রো করানো যায়, যদি আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমরা হয়তো দেখিয়ে দেবো আসতে পরবর্তীকালে যে কীভাবে করলে এই জিনিসটাকে হয়। বা এখন নতুন আমাদের স্পঞ্জ ফিল্টার এসছে, ঠিক আছে, সেখানেও মিডিয়া দিয়ে দিচ্ছে, কোম্পানি থেকে মিডিয়া দিয়ে দিচ্ছে। সেই সব জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন যে শুধু এই ফিল্টারগুলো না রেখে এরকম মিডিয়া দিয়ে রাখার, তাহলে কিন্তু জলটা আপনারা অনেকদিন রাখতে পারবেন। যেমন আমাদের দেখাবো যে এই হয়তো আমরা এই পরবর্তী ভিডিও করেও দেখাবো। দেখো এই সময় বলবে এই অ্যাকোয়ারিয়ামের জলটা একটু দেখাতে। আমাদের এই জলটা যখন ছিল, আমাদের দেখো 3খানা স্পঞ্জ ফিল্টার ছিল, কিন্তু জলটা কিন্তু কোনো মতেই পরিষ্কার করতে পারছিলাম। আমরা তোমরা দেখিয়েছি, আমার নিজের হাতে টপ ফিল্টার বানিয়েছি। সেই টপ ফিল্টারে মিডিয়া দেওয়ার 10 দিন পর থেকে এই যে এরকম ক্রিস্টাল ক্লিয়ার জল এসছে। দেখো এই জলটা যতটা ক্লিয়ার, কিন্তু ওপরের দেখো জলটা কিন্তু অতটা ক্লিয়ার কিন্তু নয়, দেখো একটু ঘোলা ভাব আছে, ঠিক আছে, কিন্তু এইটা যতটা তোমার ক্লিয়ার আছে, কিন্তু এখানে তাও বন্ধুরা আমরা শুধু ব্যবহার করেছি নিচের এই 4 ফুটের অ্যাকোয়ারিয়ামটাতে, যেটা যার সামনে বিদ্যুৎ বসে আছে টুলটার উপরে। এই অ্যাকোয়ারিয়ামটাতে কিন্তু আমরা শুধুমাত্র অ্যাক্টিভেটেড কার্বন 500 গ্রাম আর সিরামিক রিং 500 গ্রাম, আর একটা স্পঞ্জ প্যাড আছে যেটা অর্ধেক, মানে ওই যে টপ ফিল্টারটা দেখতে পাচ্ছ কোনার দিকে, পুরো টপ ফিল্টারটা কিন্তু কভার করে নেই, অল্প আমাদের অর্ধেক মতো আমাদের স্পঞ্জ প্যাড দেওয়া আছে, তাতেই কিন্তু এতটা সুন্দর কাজ করছে। যেহেতু আমরা চাইবো যে এই রকম যদি জলের কন্ডিশন থাকে আর যেভাবে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে গেছে, তাহলে আমরা চাইবো একে কোনো জল পরিবর্তন বা ওই স্পঞ্জটাকে বারবার মানে ছেড়খানি করা এরকম কোনো দরকার। আমরা বন্ধু কিন্তু এখানে কিন্তু কোনো বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া কিন্তু অ্যাড করিনি, যেটা আমাদের এখানে রয়েছে এই যে মাইক্রোলাইফ S2, আমরা অনেকেই ব্যবহার করে থাকেন, আপনারা অনেকে ব্যবহার করেন, আমরা নিজেরা কিন্তু ব্যবহার করিনি। এগুলো করলে যদি আপনারা দিতে পারেন তারও ভালো হয়, আরো খুব তাড়াতাড়ি গ্রো করবে। কিন্তু একবার এইভাবে গ্রো করে গেলে আপনারা চেষ্টা করবেন যেন জলটাকে বারবার পরিষ্কার না করা বা এই ব্যাকটেরিয়াগুলোকে যেন বারবার ধুয়ে ফেলে, তাহলে কি হয় ব্যাকটেরিয়াগুলো আবার গ্রো করতে হবে। সেহেতু চেষ্টা করবেন যে যখন দেখবেন জলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে বা নিচের দিকে সাইফন করা দরকার, তখনই সাইফনটা করে দেবে। তাছাড়া বেশি কিছু করার দরকার নেই। আর যেরকম রক হল যে এই পাথরগুলো আমরা যদি অ্যাড করতে পারেন ভালো, চেষ্টা করবেন যে এই পাথর। আরেকটা বন্ধুরা আমি ছোট একটা টিপস বলবো, এটা আপনারা ফলো করতে পারেন। এটা আমি আমার ফাইটারের ক্ষেত্রে দেখেছি এবং গাপ্তির ক্ষেত্রে, যেটা আমাদের হচ্ছে কাঠবাদাম পাতা বা ইন্ডিয়ান আলমন্ড লিভ, যেটা এই ইন্ডিয়ান আলমন্ড লিভ আপনারা যেখান থেকে যদি জোগাড় করতে পারেন, এই আমাদের এই রয়্যালের খাবারের সঙ্গে যেমন দিচ্ছে দেখতে পাচ্ছেন, ফ্রি বলে পাতাটা দেওয়া রয়েছে, পাশে পাতার ছবিটা দেওয়া রয়েছে, এই পাতা ইন্ডিয়ান আলমন্ড লিভ বা কাঠবাদাম পাতা, যেটা এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, এর থেকে যে ট্যানিনটা বেরোয়, হালকা চায়ের মতো লিকার চায়ের মতো জলের রঙটা আসবে, সেটাও কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়ামের যে মাছের পক্ষে কিন্তু খুবই বন্ধুরা ভালো। এই ট্যানিনযুক্ত জলটা, এটা আপনারা কিন্তু অল্প পরিমাণে এই কাঠবাদাম পাতা ছিঁড়ে কিন্তু জলে ব্যবহার করতে পারেন। আপনার ধরুন 2 ফুটের অ্যাকোয়ারিয়াম আছে, একটা পাতার অর্ধেক আপনারা কেটে দিয়ে রাখলেন, জলে দিয়ে রাখলেন, এটা যে কোনো মাছের ক্ষেত্রে, ফাইটারেই যে ব্যবহার করতে হয় এরকম কোনো ব্যবহার নেই, সব মাছেই ব্যবহার করতে পারেন এবং রেজাল্ট আশা করছি আপনারা বন্ধুরা ভালো। তাহলে বন্ধুরা মোটামুটি আমরা ভিডিওটা অনেকটাই বলার চেষ্টা করলাম। এইটা দেখবেন, আর আগের বছরও আমরা এটা বলে রেখেছি ভিডিও, হ্যাঁ অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, গত বছরের ভিডিও
দেখবেন দুটো ভিডিও দেখলে আপনার এই শীতটা মানে যেহেতু আপনি চাইবেন যে আমরা এতদিন যে শীতগুলো কাটিয়ে এসেছি তার থেকে এই বছরের শীতটা কিন্তু একটু বেশিই পড়বে, সেহেতু আপনারা একটু সতর্ক থাকবেন যেন এই জিনিসগুলো যেন আমরা যদি করতে পারেন তাহলে মোটামুটি আশা করব যে আপনার মাছ যে কটা আছে আপাতত সেই কটাই থেকে যাবে। আর বন্ধুরা একটা কথা আমি বলে দিই, অনেকেই আপনারা বলেন যে হিটার ছাড়া কি মাছ থাকবে। রুমে কিন্তু বন্ধুরা যাদের রুম টেম্পারেচার দেখা যাচ্ছে 15-16 এরকম নেমে যাচ্ছে 17, সেক্ষেত্রে কিন্তু উইদাউট হিটার আপনারা কিন্তু মাছ কিন্তু রাখতে পারবেন না। এটা ভালোভাবে আপনারা বুঝে নেন। দেখা যাচ্ছে আপনার ফাইটার আছে, কটা গাপ্তি আছে, হয়তো রয়ে গেল, সেটা ব্যতিক্রম, কিন্তু কোনো ভালো মাছের ক্ষেত্রে কিন্তু আপনার মনস্টার গ্রুপের ক্ষেত্রে মনস্টার যদি থেকে থাকে ইমিডিয়েটলি দিয়ে দেন। আপনার চিকলেট হতে পারে, প্যারট হতে পারে, অস্কার হতে পারে, যে কোনো মনস্টার ট্যাঙ্কের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এখনই ইমিডিয়েটলি হিটারটা ইউজ করুন। হিটার না ইউজ না করলে কিন্তু অন্য মাছ রাখতে পারবে। অনেকেই দেখেছি এটা হিটার ইউজ করতে, যেহেতু হিটারে কারেন্টটা একটু বেশি পড়ে, মোটামুটি একটা আমি আপনাদের আনুমানিক খরচ দিয়ে দিই, 100 ওয়াটের হিটার, যেটা আমি গতবারও বলেছিলাম, একটা 100 ওয়াটের হিটার, এটা আমি ইলেকট্রিক বিলের সঙ্গে আমরা ম্যাচ করে দেখেছি, 24 ঘন্টা আপনার চললে 6 থেকে 7 টাকা কিন্তু পার ডে হিসাবে আপনার কারেন্ট পড়বে। এই কস্টটা কিন্তু আপনাকে নিতেই হবে। যদি মাছ আপনাকে 150 টাকা আপনি ধরেন এক্সট্রা আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে। হ্যাঁ, দিতে 150 টাকা ধরেন প্রত্যেক মাসে আপনার এক্সট্রা 3 মাসের জন্য 300-450 টাকা আপনাকে, হ্যাঁ ধরে চলেন 3 মাসে আপনাকে 500 টাকা দিতে হবে। যদি আপনার 2 ফুটের অ্যাকোয়ারিয়াম থেকে থাকে আপনাকে এক্সট্রা 500 টাকা কিন্তু খরচ করতেই হবে। আপনাকে মাছ রাখতে গেলে যারা মনে করছেন যে না আমি খরচ করব না, বন্ধু মাছ পোষার দরকার নেই। স্ট্রেট কাট কথা, পরিষ্কার। আমি আপনাকে কোনো মানে ফালতু আশা বা ভরসা অন্যদের মতো দিতে পারবো না। আমি যারা আমার কাছে মাছ নিতে আসে তাদেরকেও বলে দিই, হ্যাঁ অনেকে ব্যতিক্রম আছে, অনেকে রেখে দিয়েছে, থেকে গিয়েছে, কিন্তু এটা কিন্তু সাইন্টিফিক বা কোনো কারণ নয় যে থেকে গেছে, এই তো আমার তো থেকে গেছে আপনারও থেকে থাকছে না কেন, কিন্তু এটা কোনো কারণ নয় যে আপনি 500 টাকা ধরে চলবেন যে আমার 500 টাকায় 3 মাসে খরচ হবে, এটাকে আপনাকে ধরে চলতে হবে। যেহেতু আমার ভিডিও বিভিন্ন জায়গাতে আপনারা দেখেন, শুধু আমার কাছ থেকে যারা মাছ নেন বা বিভিন্ন অ্যাক্সেসরিজ নেন তারা নয়, বাইরেরও বিভিন্ন জন আছে আমাদের ভিডিও যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, যারা এই প্রশ্নগুলো করছেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা সবার প্রশ্নের উত্তর তো আজকের একটা ভিডিওটাতে দেওয়া সম্ভব না। আপনারা যে যা প্রশ্নগুলো করেছেন আমরা একটা একটা করে ভিডিও সব বানিয়ে দেবো। যে পরবর্তী এটা সল্টের ওপরে কোশ্চেনটা আছে, খুবই ভালো লেগেছে, এর ওপরে ভিডিও দেওয়া নেই, আমি সল্টের ওপরে সলিউশনটাও দেবো, এবং আদার্স যে প্রশ্নগুলো আপনাদের থেকে এসছে। এমনকি যদি এই ভিডিওটাও কমেন্ট বক্স আমার প্রত্যেক ভিডিওতে আমাদের ওপেন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, সেটারও আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা আজকে মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম, পরবর্তী অন্য ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা।